5 জানুয়ারিতে পাল্টাপাল্টি কর্মসূচি পালন নিয়ে মুখোমুখি বিএনপি আওয়ামী লীগ। বিশৃঙ্খলার আশঙ্কা থাকলে কোনো দলকে সমাবেশের অনুমতি দেয়া হবে না, বলছে ডিএমপি। সমতলের আদিবাসীদের দোরগোড়ায় শিক্ষা পৌঁছে দিতে পারলে দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব, বললেন প্রধানমন্ত্রী। দেয়া হলো শিক্ষাবৃত্তি। নারায়ণগঞ্জে বিনামূল্যের বই অর্থের বিনিময়ে দেওয়ার অভিযোগ প্রমাণিত। সময় সংবাদে প্রচারের পর স্কুলের প্রধান শিক্ষক বরখাস্ত, ম্যানেজিং কমিটি বাতিল। বেতন কাঠামো পুনর্নির্ধারণের দাবিতে চলছে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের কর্মসূচি। অর্থমন্ত্রী একে অযৌক্তিক বললেও শিক্ষামন্ত্রী জানালেন দাবি পূরণের চেষ্টা চলছে। এবং চট্টগ্রামে গার্মেন্টস পল্লী গড়ার ক্ষেত্রে আরও এক ধাপ অগ্রগতি। 500 একর জমি দিতে সম্মত ইকোনমিক জোন কর্তৃপক্ষ। ভিন্ন পরিকল্পনা ভূমি মন্ত্রণালয়ের। বাংলা সময়ের সঙ্গে আছি আমি পারমিতা হিম এবং আমি ইশরাত জাহান। 10ম জাতীয় সংসদ নির্বাচনের দ্বিতীয় বর্ষপূর্তিতে 5 জানুয়ারি পাল্টাপাল্টি কর্মসূচি পালন নিয়ে এখন মুখোমুখি অবস্থানে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও সংসদের বাইরে থাকা রাজনৈতিক দল বিএনপি। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে দুটি দলের একই দিনে সমাবেশের ঘোষণায় উত্তেজনা বিরাজ করছে নেতাকর্মীদের মধ্যে। এ পরিস্থিতিতে ডিএমপি কমিশনার বলছেন, বিশৃঙ্খলার আশঙ্কা থাকলে কোনো দলকেই সমাবেশের অনুমতি দেওয়া হবে না। 2014 সালের 5 জানুয়ারির নির্বাচন নিয়ে প্রশ্ন তুলে এর প্রথম বর্ষপূর্তিতে গত বছর রাজধানীতে বিক্ষোভ সমাবেশের ঘোষণা দিয়েও তা করতে পারেনি বিএনপি। কার্যত অবরুদ্ধ দশায় ওই দিন গুলশান কার্যালয় থেকে বের হতে পারেননি দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দিনটিকে বিএনপি গণতন্ত্র হত্যা দিবস হিসেবে আখ্যায়িত করলেও গত বছর তা গণতন্ত্র রক্ষা দিবস হিসেবে পালন করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। এবছর দিবসটি উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণা করেছে দল দুটি। আমরা কোনো সংঘাতে বা কোনো রাজনৈতিক হিংসাত্মক ঘটনা ঘটুক, এটা আমরা চাই না। আমরা শান্তিপূর্ণভাবে আমাদের কাজ আমরা করব। তাদের উদ্দেশ্য তো সভা করে না, তাদের উদ্দেশ্য হলো বিএনপি বা বিরোধী দল যাতে জনগণের কাছে আওয়ামী লীগের দুষ্কর্মগুলি তুলে না ধরতে পারে। সমাবেশের অনুমতি না পেলে শান্তিপূর্ণ বিকল্প পন্থা বেছে নেওয়ার চিন্তা করছে বিএনপি। তবে এ নিয়ে বিশৃঙ্খলা হলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা বলছে আওয়ামী লীগ। যদি আমরা প্রত্যক্ষভাবে শত শত হাজার হাজার মানুষের সামনে জনসমাবেশ করে বক্তব্য না রাখতে পারি, তাহলে নিশ্চয়ই আমরা অন্য কোনো পন্থা অবলম্বন করব। যদি অস্থিতিশীলতা সৃষ্টি করে কোনো ষড়যন্ত্র কার্যকর করা বাংলার মাটিতে আর সম্ভব হবে না। কর্মসূচি নিয়ে বড় দুটি দলের মুখোমুখি অবস্থানে কৌশলী পুলিশ প্রশাসন। সাংঘর্ষিক কোনো কর্মসূচি যেখানে জননিরাপত্তা বিঘ্নিত হতে পারে, জনগণের জানমালের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে, যেটার নিকট অতীতে আমরা অনেকবার দেখেছি, এই ধরনের কোনো কর্মকাণ্ডের অনুমতি আমরা দিব না। ওই দিন রাজধানী জুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে বলেও জানিয়েছে পুলিশ। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন, 5 জানুয়ারি রাজধানীতে রাজনৈতিক দলগুলোর সমাবেশের অনুমতি দেয়া ও নিরাপত্তার দায়িত্ব ঢাকা মহানগর পুলিশ ডিএমপির। সকালে রাজধানী মিরপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ট্রেনিং কমপ্লেক্সে নতুন কর্মচারী ও কর্মকর্তাদের বুনিয়াদী প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ শেষে সাংবাদিকদের তিনি কথা বলেন। রাজনৈতিক দলগুলো তাদের কর্মসূচি পালন করবে, এটি স্বাভাবিক। এখানে যদি কোনো গোলযোগের আশঙ্কা থাকে তাহলে এরা হয়তো অন্য ব্যবস্থা নেবে, আর যদি গোলযোগের আশঙ্কা না থাকে তাহলে পারমিশন দিবে, এটি স্বাভাবিক। যদি কোনো আশঙ্কা থাকে তাহলে এটা সেই নির্ধারণ করবে আমাদের নিরাপত্তা বাহিনীর প্রধান এবং ডিএমপির কমিশনার দিন। কাজেই তারা অ্যাসেসমেন্ট করে যেটা সিদ্ধান্ত নেবে সেটাই নেবে। অন্যদিকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেন মন্তব্য করেছেন, বিএনপির সভা সমাবেশে বাধা দেওয়ার ঘটনা সরকারের স্বৈরতান্ত্রিক মনোভাবের প্রকাশ। সকালে সময় সংবাদকে তিনি কথা বলেন। এ সময়ে তিনি সরকারকে গণতান্ত্রিক আচরণের আহ্বান জানান। যেখানে বিএনপি গণতান্ত্রিক কোনো কার্যক্রমে পদক্ষেপ গ্রহণ করেন, সভা সমাবেশ, তখনই তারা একটা পাল্টা কর্মসূচি দিয়ে এই গণতান্ত্রিক কার্যক্রমকে তারা ব্যর্থ করে দিতে চাচ্ছে, বাধা দিতে চেষ্টা করতেছে। এর ফলে একসময় দেখা যাবে যে বাংলাদেশে গণতন্ত্রের বিপরীতে যে তন্ত্রটা আসবে, সেই তন্ত্রটা কিন্তু সবার জন্যই
একটা ক্ষতিকর ব্যাপার হবে। এখনো বর্তমান সরকারের সময় আছে, গণতন্ত্রের পথে আসুক। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সমাজের সামগ্রিক উন্নয়নে ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষাক্ষেত্রে অংশগ্রহণ বাড়াতে হবে। সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে চলতি অর্থ বছরে ক্ষুদ্র জাতিসত্তার 350 জন কৃতি শিক্ষার্থীকে বৃত্তি প্রদান অনুষ্ঠানে তিনি কথা বলেন। এ সময় পার্বত্য অঞ্চলের পাশাপাশি সমতলের ক্ষুদ্র জাতিগোষ্ঠীর শিক্ষা সহ সমাজের নিম্নস্তরের জীবনমান পরিবর্তনে তার সরকার কাজ করছে বলেও জানান শেখ হাসিনা। 64 জেলার বাংলাদেশে সমতলের 55 জেলায় বসবাস করে 30 লাখ ক্ষুদ্র জাতিসত্তার মানুষ। অগ্রসরমান বাংলাদেশে সমাজের মূলধারার পাশাপাশি ওই মানুষগুলোর উল্লেখযোগ্য অবদান থাকলেও নানা কারণেই অবহেলিত থেকে যায় সেই ক্ষুদ্র জাতিসত্তার জনপদ। ক্ষুদ্র জাতিগোষ্ঠীর হতদরিদ্র পরিবারের সন্তানদের শিক্ষার আলোয় নিয়ে আসতে 1996 সাল থেকে সরকার চালু করেছে বিশেষ বৃত্তি কার্যক্রম। মাঝে কিছু সময় ওই কার্যক্রম স্থগিত থাকলেও এবছর 350 জন আদিবাসী শিক্ষার্থীর মধ্যে শিক্ষাবৃত্তি তুলে দেওয়া হয়। সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে নিজ হাতে বৃত্তির টাকা তুলে দিয়ে শেখ হাসিনা বলেন, সমাজের সামগ্রিক উন্নয়নে নিশ্চিত করতে হবে প্রান্তিক জনগোষ্ঠীর শিক্ষাসহ সব সুযোগ সুবিধা। শিক্ষা ছাড়া একটা জাতি কখনো দারিদ্র্যমুক্ত হতে পারে না। কাজে দারিদ্র্যমুক্ত একটা সমাজ গড়ে তুলতে হলে শিক্ষাই হচ্ছে সব থেকে বড় হাতিয়ার। আমাদের এই ক্ষুদ্র নৃগোষ্ঠী, বিশেষ করে যারা সমতল ভূমিতে আছেন, তাদের এই ছেলে মেয়েদেরকে আমরা বৃত্তির ব্যবস্থা করেছি। তাছাড়া এই আমাদের একটা আলাদা স্পেশাল ফান্ড আছে। বিশেষ করে আমাদের যারা একেবারে তৃণমূল পর্যায়ে যে মানুষগুলি বসবাস করে, তাদের আর্থসামাজিক উন্নতিটা সব থেকে বেশি প্রয়োজন। এ সময় পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার উদাহরণ টেনে শেখ হাসিনা বলেন, সমতলের ক্ষুদ্র জাতিসত্তার উন্নয়নেও মনোযোগী সরকার। প্রতিটি এলাকায় কিছু কিছু ক্ষুদ্র নৃগোষ্ঠী আমাদের রয়ে গেছে। আমরা এই অবহেলিত জনগোষ্ঠী, তাদের সার্বিক উন্নয়ন করতে চাই। তাদেরকে কিন্তু আমরা একটা রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়ে তাদের মর্যাদা দিয়েছে যে তারাও মানুষ, আমাদেরই এদেশের সন্তান। কাজে সকলের উন্নয়নটা সমানভাবে হোক। এছাড়া আগামীতে পার্বত্য এলাকার শিক্ষা বিস্তারে আবাসিক বিদ্যালয় প্রতিষ্ঠার মাধ্যমে ক্ষুদ্র নৃগোষ্ঠীর উন্নয়নে কাজ করতে সংশ্লিষ্টদের তাগিদ দেন প্রধানমন্ত্রী। বাংলাদেশ তত দ্রুত দারিদ্র্যমুক্ত হবে। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। নারায়ণগঞ্জে বই বিতরণের নামে শিক্ষার্থীদের কাছ থেকে অর্থ আদায়ের ঘটনায় গোদনাইল 89 নম্বর তাঁতখানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে বরখাস্ত করা হয়েছে। সকালে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এ নির্দেশ দেন। একই সাথে ওই স্কুলের ম্যানেজিং কমিটিকে বাতিল করতে সদর উপজেলা শিক্ষা কমিটিকে নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল সময় সংবাদে এ সংক্রান্ত প্রতিবেদন প্রচারিত হওয়ার পর এ বিষয়ে তদন্ত শুরু হয়। পরে অভিযোগের সত্যতা মিললে বিদ্যালয়ের প্রধান শিক্ষক রইসউদ্দিনকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়। এদিকে বন্দর উপজেলার 51 নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিরুদ্ধে একই ধরনের অভিযোগের বিষয়টিও তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা। এদিকে শিক্ষার্থীদের কাছ থেকে আদায় করা 2 কর্মদিবসের মধ্যে ফেরত দেওয়ার ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। অভিযোগের ভিত্তিতে প্রাথমিক তদন্ত করে দেন সত্যতা কিছুটা প্রমাণ পাওয়ায় প্রধান শিক্ষককে সাময়িকভাবে বরখাস্ত করেছি এবং ম্যানেজিং কমিটি বাতিলের জন্য প্রস্তাব রেখেছি, কারণ এটা শিক্ষা কমিটির অনুমোদন ক্রমে হয়। এখন অ্যাডহক কমিটিতে চলবে। আর আমার জেলার 5টি উপজেলায় এই সংবাদটা ছড়িয়ে দিয়েছি যাতে ভবিষ্যতে এই ধরনের দুর্নীতি কেউ যেন না করে এবং এরকম ঘটনা যেন না ঘটে। যদি এই ধরনের কোনো খোঁজ খবর পাই, আমি খোঁজ খবর নেওয়ার চেষ্টা করছি। টাকাগুলি অবশ্যই ফেরত দেওয়ার ব্যবস্থা করবো আমরা। 8ম জাতীয় বেতন স্কেলে সিলেকশন গ্রেড ও টাইম স্কেল বহাল সহ 4 দফা দাবি না মানলে 11 জানুয়ারি থেকে দেশের 37টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে সব ধরনের একাডেমিক কার্যক্রম বন্ধের ঘোষণা দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী শিক্ষকরা আজ কালো ব্যাজ পরে ক্লাস পরীক্ষায় অংশ নিলেও কয়েকটি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের কর্মবিরতির কারণে ক্লাস পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। 8ম জাতীয় বেতন স্কেল ঘোষণার পর থেকেই টানা 8 মাস ধরে আন্দোলন করছেন দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।
এরই অংশ হিসেবে রোববার সকাল থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা কালো ব্যাজ ধারণ করেন। তাদের অভিযোগ, বর্তমান স্কেল বাস্তবায়িত হলে আগের স্কেলের তুলনায় গ্রেড 1 প্রাপ্ত শিক্ষকদের সংখ্যা অর্ধেকের নিচে নেমে আসবে। এছাড়া গ্রেড 1 প্রাপ্ত শিক্ষকদের থেকে সুপার গ্রেডের দ্বিতীয় ধাপে যাওয়ার কোনো সুযোগ ও নির্দেশনা নেই বর্তমান কাঠামোয়। জাতীয় অধ্যাপকদের সরকারের সিনিয়র সচিবদের পর্যায়ে এনে বরেণ্য শিক্ষকদের সম্মানহানি করা হয়েছে বলে অভিযোগ করেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। 7 তারিখ পর্যন্ত আমাদের এই কালো ব্যাজ ধারণ এবং 7 তারিখে আমাদের অবস্থান ধর্মঘট আছে, আর 11 তারিখ থেকে পূর্ণ কর্মবিরতি, এবং আমাদের দাবি না আদায় হওয়া পর্যন্ত আমরা এই কর্মবিরতি অব্যাহত রাখব। এই অবস্থায় দ্রুত প্রজ্ঞাপন জারি করে শিক্ষকদের দাবি মেনে নেওয়ার আহ্বান জানান তারা। এতদিন প্রতিশ্রুতি পেয়েছি, কিন্তু প্রতিশ্রুতি কোনোভাবে আমরা দেখিনি এটি বাস্তবায়িত হতে যাচ্ছে। অন্য কোনো বিকল্প না পেয়ে কর্মবিরতির মতো এই কঠিন অবস্থানে আমাদেরকে যেতে হয়েছে। গ্যাজেটে যা যা কিছু আসছে সেগুলি মূল বিষয় নয়, প্রজ্ঞাপন জারির মধ্যে দিয়ে এই আমাদের যে দাবিগুলো আমরা করেছি এই দাবিগুলো সংশোধনের সুযোগ আছে। এদিকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কালো ব্যাজ পরে শিক্ষকরা ক্লাস পরীক্ষা নিলেও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা কর্মবিরতি পালন করে। আগামী 11 তারিখ থেকে ফেডারেশন কর্মবিরতি ঘোষণা করেছে। আমাদের কর্মবিরতির সাথে তাদের কোনো কন্ট্রাডিকশন হবে না, আমরা তাদের সাথে একাত্মতা ঘোষণা করেছি। মন্ত্রী পরিষদ থেকে একটা কমিটি গঠন করা হলো মন্ত্রীদের নিয়ে, যে আমাদের বেতন ভাতার বৈষম্যটা নিরসন করার জন্য। তাদের সাথে আমরা আলোচনা করেছি প্রত্যেক জনের সাথে। তারা আমাদেরকে আশ্বস্ত করেছিলেন যে এই বৈষম্য নিরসন হবে, কিন্তু গ্যাজেটে এটির কোনো প্রতিফলন আমরা পাইনি। ইজাদ শৌমিক, সময় সংবাদ, ঢাকা। এদিকে নতুন পে স্কেল অনুযায়ী বেতন কাঠামো পুনর্নির্ধারণের দাবিতে শিক্ষকদের আন্দোলন অযৌক্তিক বলে আবারও মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। দুপুরে সচিবালয়ে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। এ সময় অর্থমন্ত্রী বলেন, শিক্ষকরা না বুঝেই আন্দোলন করছেন, এ বিষয়ে নতুন করে সিদ্ধান্ত নেওয়ার কিছু নেই। আমি সবসময় বলি তারা সব হেস্টি ডিসিশন নেন শিক্ষার বিষয়ে। ইফ ইউ লুক এট মাই বিজ্ঞপ্তি, there is nothing on শিক্ষা। সমাধান দেওয়ার মতো কিছু নাই। তারা তো হার্ড লাইনে ওয়েল থাকতে পারেন হার্ড লাইনে। ইটস as I said, they are doing this, এই আন্দোলন করছেন, আবার বলবো না জেনে। কি তারা পাচ্ছেন সেটা জানেনই না, তারা আন্দোলন করছেন। অন্যদিকে স্বতন্ত্র বেতন কাঠামোর দাবিতে আন্দোলনরত পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের দাবি পূরণে সরকার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। দুপুরে রাজধানী সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সাংবাদিকদের একথা বলেন তিনি। আমরা এই বিষয়টা সমাধানের জন্য বেশ কয়েকদিন ধরে কিছু কিছু আপনারা জানেনও যে আমি এবং আমার সচিব সহ আমরা খুবই জোরে সোরে আমরা অর্থ মন্ত্রণালয়ের সাথে আলাপ করে যাচ্ছি, যাতে এটা একটা সুষ্ঠু সমাধান দ্রুতই করা যায়। এবং আমি বলতে পারি যে এইটা মানে স্থবির হয়ে নেই, এটা আগাচ্ছে। তবে আমি এটা বলতে পারবো না যে কালকে না পরশু না তরশু, কিন্তু সেই জিনিসটা যাতে দ্রুতই এগিয়ে যায় সেজন্য আমরা চেষ্টা করতেছি, এবং আমরা আশা করি যে একটা সুষ্ঠু সমাধান বের হবে, যেখানে আমাদের শিক্ষকরা হয়তো সন্তুষ্ট হবেন এবং আমরাও সবাই সন্তোষজনক সমাধানে বুঝতে পারব। বাংলা সময় আরো থাকছে। রাজশাহীর বিআরটি অফিসে মিলছে না কাঙ্ক্ষিত সেবা, রেজিস্ট্রেশন ও লাইসেন্স পেতে দিনের পর দিন অপেক্ষা, সমাধানের দায় সারা আশ্বাস কর্মকর্তাদের। মুক্তিযুদ্ধে শহীদদের স্মৃতিচিহ্ন ধরে রাখতে দেশের সকল বধ্যভূমি রক্ষায় সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। দুপুরে বরিশালের শহীদ এডিসি কাজী আজিজুল ইসলাম সড়কের বধ্যভূমি অঙ্গনে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি একথা বলেন। জেলা প্রশাসন ও খাদ্য বিভাগ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, আওয়ামী লীগ সবসময় মুক্তিযুদ্ধ ও তার চেতনার প্রতি শ্রদ্ধাশীল। সে কারণে বধ্যভূমির সৌন্দর্য বিনষ্ট করে বরিশালে কোনো সাইলো নির্মাণ করা হবে না। এ সময় তিনি বধ্যভূমির সৌন্দর্য বর্ধনে বিভিন্ন পদক্ষেপ নেওয়ার কথা জানান। সভায় জেলা প্রশাসক ডক্টর গাজী মোহাম্মদ সাইফুজ্জামান, সংসদ সদস্য জেবুন্নেসা আফরোজ, তালুকদার মোহাম্মদ ইউনুস ও টিপু সুলতান, জেলার মুক্তিযোদ্ধা সহ বিভিন্ন রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। টিপু সুলতান সহ এই মতবিনিময় সভার উপস্থিত এই জায়গাটাকে বেছে নিয়েছিল বিশ্বব্যাংক, এবং এইটাই তারা সিদ্ধান্ত করে আমরা কাজ শুরু করেছিলাম। তখন যদি এই আপত্তিটা উত্থাপিত হতো তাহলে কিন্তু আমরা তখনই একটা বিকল্প চিন্তা করতে পারতাম। সাইলোটা আমরা যে জায়গা পরিবর্তন করতে যাই,
বিশ্ব ব্যাংকের কাছে আবার যাবে এই প্রস্তাবটা, আবার সেখান থেকে লোক বল আসবে, আবার ফিজিবিলিটি টেস্ট হবে। এটা আমরা একটা অনিশ্চয়তার মধ্যে পড়ছি এই বিভাগীয় সাইলোটা নির্মাণের ক্ষেত্রে। কাজে আমি তাদেরকে একটা প্রস্তাব দিয়েছি, বদ্ধভূমির জন্য আমরা 2-3 বিঘা জমি ইচ্ছে করে ছেড়ে দিতে পারি। আমরা বদ্ধভূমির সৌন্দর্য বৃদ্ধির জন্য পরিকল্পনা অনুযায়ী আমরা 2-4-5 কোটি টাকা খরচ করতে পারি। আপনারা যদি সম্মত হন আমরা এটা করতে পারি, সাইলোটা এখানে নির্মাণ যদি করতে আপনারা সম্মত হন। আর যদি আপনারা সম্মত না হন, কোনো মুক্তিযুদ্ধের কারো সেন্টিমেন্টের প্রতি আঘাত করে এবং মানুষের মানে মনোভাবের বিপক্ষে গিয়ে কোনো অবস্থাতে এখানে সাইলো নির্মাণ করতে আমরা রাজি না। আপনাদের আমি 7 দিনের মধ্যে আপনারা যদি সম্মত হন এখানে কাজ হবে, সম্মত না হলে আমরা আমাদের বিকল্প চিন্তা ভাবনা করব। আগামী 5 মাসের মধ্যে ঢাকা চট্টগ্রাম মহাসড়কটি 4 লেনে উন্নীত করার কাজ শেষ হবে বলে আশা প্রকাশ করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সকালে কুমিল্লা সেনানিবাস এলাকায় মোস্তফা কামাল গেটের আন্ডারপাস উদ্বোধনকালে তিনি কথা বলেন। আমাদের দেশের যোগাযোগ ব্যবস্থা যদি আপনারা বলেন বৈপ্লবিক পরিবর্তন দৃশ্যমান হচ্ছে। আগামী মে মাসের শেষ দিকে ইনশাল্লাহ ঢাকা চট্টগ্রাম 4 লেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করবেন। রাজশাহীর বিআরটি অফিসে কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না গ্রাহকরা। এতে রেজিস্ট্রেশন ও লাইসেন্স পেতে তাদের অপেক্ষা করতে হচ্ছে দিনের পর দিন। তবে জনবল সংকটে কিছুটা সমস্যা হলেও দ্রুত এই অবস্থা কেটে যাবে বলে আশ্বাস কর্তৃপক্ষের। বিস্তারিত জানাচ্ছেন সাইফুর রহমান রকি। জমে আছে ফাইলের স্তূপ, বাইরে লম্বা লাইন। এটি বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির রাজশাহী অফিস। এখানে যানবাহন রেজিস্ট্রেশন ও লাইসেন্স করতে আসা গ্রাহকদের ভোগান্তির শেষ নেই। তবে ভিন্ন সুর অফিস প্রধানের গলায়। সেরকম তো কেউ আমার কাছে বলছে না এই পর্যন্ত, আমি তো ঘুরেও দেখি কে পাচ্ছে না। ওইখানে যাদের আছে আমার এখতিয়ার না থাকলেও ইনডাইরেক্টলি আছে, কিন্তু আমি তো সেখানে গিয়ে থেকে বলেছি কোনো কাজ থাকতে পারবে না। নানা জায়গায় দালালের সুবিধা ছিল, আমি মিটিং করে সব দালাল তাড়িয়েছি, কোনো দালাল থাকতে পারবে। আর ভুক্তভোগীরা সরকারি এই অফিসের সেবার মান নিয়ে প্রশ্ন তুলে ক্ষোভ প্রকাশ করলেন। 3 মাসে নাকি একটা গাড়ি নেম প্লেট দিয়ে দেওয়া হয়, সেক্ষেত্রে আমাকে এখন প্রায় আজকে 5.5 মাস 6 মাস চলতেছে, এখন পর্যন্ত আমার নেম প্লেটের কোনো খবরই নাই। এখানকার যারা কর্মকর্তা কর্মচারী যারা আছে, ঠিক আছে, এরা ওদের কাজ নিয়ে ব্যস্ত থাকে। আমরা যে দূর দূরান্ত থেকে আসি, ঘন্টার উপর ঘন্টা ধরে লাইনে টাকা জমা দিচ্ছি, ঠিক আছে, কিন্তু আমাদের এখানে কোনো তাদের স্যাটিসফাই করার কিছু নেই। অবশ্য জনবল সংকটের কারণে কাজের গতি কিছুটা মন্থর হলেও দ্রুত সমস্যাটি কেটে যাবে বলে জানালেন বিআরটির এই কর্মকর্তা। গত আগস্ট থেকে পুলিশি অভিযানের কারণে একসাথে রেজিস্ট্রেশন লাইসেন্সের অনেক চাপ হওয়ার কারণে আমাদের এই সীমিত সংখ্যক জনবল দিয়ে কার্যক্রম একটু গতি মন্থর হয়েছিল। গেল 1 বছরে এখান থেকে ৯,১৭৯টি যানবাহন রেজিস্ট্রেশন ও ৫,৩৩৭ জন ড্রাইভিং লাইসেন্স সংগ্রহ করেছেন। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। বাংলা সময় আরো থাকছে। উপজেলা গঠনের 3 বছরেও হাসপাতাল নির্মাণ হয়নি পটুয়াখালীর রাঙ্গাবালিতে। স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হাজার হাজার মানুষ। ধান কাটাকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ায় দুদল গ্রামবাসীর সংঘর্ষে পুলিশ সহ অন্তত 30 জন আহত হয়েছে। সকালে সরাইল উপজেলার সৈয়দটুলা গ্রামে এই সংঘর্ষ হয়। পুলিশ ও স্থানীয়রা জানায়, সাবেক ইউপি সদস্য বাতেনের পক্ষের ভ্যান শ্রমিক টিটু মিয়া গতকাল একই গ্রামের ইউপি সদস্য নুরুল হকের জমি থেকে ধান আনতে যায়। সে সময় কথা কাটাকাটির জের ধরে ভ্যান শ্রমিককে মারধর করে নুরুল হকের লোকজন। ওই ঘটনার জের ধরেই সকালে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শটগানের গুলি ও টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে আহতদের উদ্ধার করে সরাইল ও ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়। ছাদের উপরে উঠতেছে, আমরা ঘর দোর সব ভেঙে গেছে। এদিকে ঘরের ভিতরে হামায় আসে, আমরা ঘরের ভিতরে বললাম টাকা ওই ঘরের মাল চিজ সব লয়ে গেছে। যা ধান আনতে গিয়েছিল ওই ছেলের সাথে তর্ক বিতর্ক হাতাহাতি, ওই ঘটনাকে কেন্দ্র করে আপনার এই সৈয়দটুলার এই যে 2 পক্ষ প্রায় আপনার ওই যে 2 থেকে 2,500 লোক আপনার এই যে সংঘর্ষে লিপ্ত হয়। আপনার সংবাদ পেয়ে আমরা দ্রুত আপনার ঘটনাস্থলে আসি।
চুয়াডাঙ্গায় ৩ জনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। গতরাতে শহরের নূরনগর এলাকায় এই ঘটনা ঘটে। এলাকাবাসী জানায়, পূর্বশত্রুতার জের ধরে গতরাত 7টার দিকে নূরনগর এলাকায় 10 থেকে 12 জন সশস্ত্র যুবক স্বপন, বজলু ও লিটনের উপর হামলা চালায়। এ সময় তাদের ধারালো অস্ত্র দিয়ে এলো পাথারি কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। তাদের চিৎকারে আশেপাশের মানুষ এগিয়ে এলে বোমা ফাটিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। আহত অবস্থায় 3 জনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে এ বিষয়ে এখনো কোনো অভিযোগ পায়নি বলে জানিয়েছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। রাঙ্গামাটি পৌরসভা নির্বাচনে অনিয়ম ও ভোট কারচুপির অভিযোগ এনে সকাল সন্ধ্যা জেলায় নৌপথ ও সড়ক অবরোধ কর্মসূচি চলছে। সকালে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি এই অবরোধের ডাক দেয়। এ সময় 30 ডিসেম্বরের পৌর নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীর বিরুদ্ধে অনিয়ম করে জয়ী হওয়ার অভিযোগ আনেন জনসংহতি সমিতির প্রার্থী গঙ্গা মানিক চাকমা। এদিকে অবরোধের কারণে শহরে অভ্যন্তরীণ ও দূরপাল্লার সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। কোনো বাস বা লঞ্চ শহর থেকে ছেড়ে যায়নি। বন্ধ আছে অটোরিকশা চলাচলও। পার্বত্য চট্টগ্রাম চুক্তি দ্রুত বাস্তবায়নের দাবিতে অসহযোগ আন্দোলনের অংশ হিসেবে আজকের এই কর্মসূচিটা পালন হচ্ছে। তারা তো অবরোধের নামে যেভাবে হরতালের প্রক্রিয়া করছে, গাড়ি ঘোড়া চলতে দিচ্ছে না, এটা তো গণতান্ত্রিক প্রক্রিয়া না। তাদের যৌক্তিক দাবি ছিল, সেটা তারা পালন করছে। আর আমরা আইন শৃঙ্খলা বাহিনী সর্বদা প্রস্তুত আছি। এখনো পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। গাইবান্ধায় দেখা দিয়েছে শীতজনিত বিভিন্ন রোগের প্রকোপ। এতে বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা। ডায়রিয়ায় আক্রান্ত হয়ে শুক্রবার থেকে আজ পর্যন্ত গাইবান্ধা আধুনিক সদর হাসপাতালে ভর্তি হয়েছে 19 জন শিশু। অন্যদিকে নিউমোনিয়া ও শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে 10 জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। এদিকে হঠাৎ করে রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় চিকিৎসা দিতে কিছুটা হিমশিম খেতে হচ্ছে চিকিৎসকদের। শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় এ ধরনের রোগীর সংখ্যা বেড়েছে বলে জানিয়েছেন তারা। ঠান্ডাটা পড়ার কারণে রোগীর চাপ বেড়ে গেছে। আর প্রতিটা বাচ্চাকে তো ক্যানুলা স্যালাইন করা লাগতেছে। আমি একা, একসাথে 4-5 জন করে রোগী আসতেছে, একটু তো সময় লাগবেই। একটা স্যালাইন কিভাবে তৈরি করতে হয়, আধা লিটার পানিতে একটা পুরো স্যালাইন দিয়ে গুলে সেটাকে 6 ঘন্টা পর্যন্ত রেখে খাওয়াতে হবে। যদি এটা করে তাহলে অনেককেই হাসপাতালে আসতে হবে না। নাশকতার মামলায় জামিন পেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী তরিকুল ইসলাম। দুপুরে যশোরের অতিরিক্ত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মৃত্যুঞ্জয় মিস্ত্রি তার জামিন মঞ্জুর করেন। গত 4 অক্টোবর উপশহর এলাকা থেকে জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ সাবিরুল হককে আটক করে পুলিশ। এরপরই নাশকতার অভিযোগ এনে তরিকুল ইসলাম সহ বিএনপির 34 নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করে পুলিশ। ওই মামলায় আজ সকালে অতিরিক্ত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন তরিকুল ইসলাম। পরে শুনানি শেষে তার জামিন আবেদন মঞ্জুর করেন আদালত। সারা দেশে সড়ক দুর্ঘটনা ও ট্রেনে কাটা পড়ে 3 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত 14 জন। রাজশাহীতে শহরের কাশিয়াডাঙ্গা এলাকায় অটোরিকশা ও নসিমনের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে অটোরিকশা চালক মোহাম্মদ সিরাজউদ্দৌলা নিহত হন। আহত হন আরও 4 জন। পরে আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে নওগাঁর পৌরসভা উপজেলার হাতিখোঁচা নামক স্থানে একটি নসিমন নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে ঘটনাস্থলে হাশেম আলী নামে এক ব্যক্তি নিহত হন। এই ঘটনায় আহত আরও 10 জনকে পৌরসভা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এছাড়া নেত্রকোনার বারহাট্টায় ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। বন্দরনগরী চট্টগ্রামের স্বতন্ত্র গার্মেন্টস পল্লী গড়ার ক্ষেত্রে দীর্ঘদিন ধরে লেগে থাকা জট অবশেষে খুলতে শুরু করেছে। বাংলাদেশ ইকোনমিক জোন অথরিটি 500 একর জমি বরাদ্দ দেওয়ার ব্যাপারে সম্মত হওয়ায় আর কোনো বড় বাধা থাকছে না। তবে সামাজিক ভারসাম্য রক্ষার জন্য জেলার বিভিন্ন স্থানে এই পল্লী গড়ে তোলার পক্ষে ভূমি মন্ত্রণালয়। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। 80 দশকে বন্দরনগরী চট্টগ্রামের কালুঘাট থেকে যাত্রা শুরু হয়েছিল গার্মেন্টস শিল্পের। পর্যায়ক্রমে এই শিল্প পুরো নগরীতে বিস্তৃত হয়। গত 5 বছর আগেও চালু ছিল 750 গার্মেন্টস কারখানা, কিন্তু নানা জটিলতায় মাত্র কয়েক বছরে চালু কারখানার সংখ্যা নেমে এসেছে 400-তে। অবকাঠামোগত সমস্যার কারণে আজকে এই পোশাক শিল্প
আমাদের 14% নেমে এসেছে এবং এর মধ্যে আপনারা জানেন রানা প্লাজা এবং তাজরিন ফ্যাশনের ঘটনার পরে অবকাঠামো দিক দিয়ে আমরা চট্টগ্রাম অনেকখানি পিছিয়ে পড়েছিলাম। চেম্বার সভাপতির মতে চট্টগ্রামের গার্মেন্টস শিল্পকে আগের জায়গায় ফিরিয়ে নিতে স্বতন্ত্র পল্লী গড়ে তোলার কোনো বিকল্প নেই। গার্মেন্টসের জন্য আলাদা জায়গার কোনো বিকল্প নাই, আলাদা জায়গা দিতেই হবে। যদি আলাদা জায়গা না হয় তাহলে তারা ফ্যাক্টরি কোথায় করবে? ইতিমধ্যে চট্টগ্রামের গার্মেন্টস শিল্পের জন্য 500 একর জায়গা বরাদ্দের আশ্বাস দিয়েছে বাংলাদেশ ইকোনমিক জোন অথরিটি। তবে নানা কারণে গার্মেন্টস কারখানাগুলোকে বিভিন্ন স্থানে ছড়িয়ে দেওয়ার পক্ষে মত ভূমি প্রতিমন্ত্রীর। চট্টগ্রামে আমাদের অনেক জমি আছে, তো তাদের সাথে আমরা উই ওয়ান্ট টু স্টার্ট এ ডায়ালগ উইথ বিজিএমই লিডার্স ইন চিটাগং, এবং সেটা যদি হয় সেটা খুব তাড়াতাড়ি করা সম্ভব। আমি যেটা চাই এক জায়গায় সব না হয়ে একটু ফ্র্যাগমেন্টেড ওয়েতে যেতে হয়, কারণ অনেক সময় দেখেন সোশ্যাল আনরেস্টের একটা বিষয় থাকে। তো এই হিসেবে ধরেন মিরসরের একটা পয়েন্ট থাকতে পারে, এখানের একটা পয়েন্ট থাকতে পারে। বর্তমানে চট্টগ্রামের গার্মেন্টস কারখানায় প্রায় 5 লাখ শ্রমিক কর্মরত রয়েছে, এর মধ্যে 70% বেশি নারী শ্রমিক। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। উপজেলা গঠনের পর 3 বছর পেরিয়ে গেলেও কোনো হাসপাতাল নির্মাণ হয়নি পটুয়াখালীর দ্বীপ উপজেলা রাঙ্গাবালিতে। এতে স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন হাজার হাজার মানুষ। আর অনুন্নত যোগাযোগ ব্যবস্থার কারণে পাশের উপজেলা কিংবা জেলা হাসপাতালে যেতে দুর্ভোগের শেষ নেই রোগী ও স্বজনদের। জেলার সিভিল সার্জন জানালেন, সরকারের অনুমোদন পেলেই দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। মনির হোসেন বাদলের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট। 2012 সালের 25 ফেব্রুয়ারি রাঙ্গাবালী, ছোট বাইশদিয়া, চরমন্তর সহ 5টি ইউনিয়ন নিয়ে গঠিত হয় পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলা। সে সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নির্মাণের কথা বলা হলেও 3 বছর পরেও তা বাস্তবায়ন হয়নি। আর যোগাযোগ ব্যবস্থা অনুন্নত হওয়ায় পার্শ্ববর্তী কিংবা জেলা সদর হাসপাতালে যেতে সাধারণ মানুষকে পাড়ি দিতে হয় আগুনমুখা নদী। কিন্তু বর্ষা সহ বিভিন্ন সময়ে এ নদী উত্তাল থাকায় জীবনের ঝুঁকি নিয়ে নদী পারাপার হতে হয় তাদের। এ কারণে সন্তান প্রসব সহ যে কোনো অসুস্থতায় সাধারণ মানুষজনের একমাত্র ভরসা গ্রাম্য ডাক্তার কিংবা কবিরাজ। আমার সমস্যা রইলে আমার কোনো ডাক্তার ঢুকতে হয়নি, শুধু গ্রামের যে ডাক্তার আছে এই ডাক্তারে এখানে চিকিৎসা সেবা দিয়ে থাকে। না কারণে আমাকে গলাচ মানে যাওয়া লাগে, নাহলে পটুয়াখালী যাওয়া লাগে। গর্ভবতী মায়েরা অনেকেই বাড়িতে বসেও মারা যায়, ট্রলারে বসেও মারা যায়, হাসপাতালে গিয়েও মারা যায়। এ অবস্থায় হাসপাতাল নির্মাণে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি স্থানীয় জনপ্রতিনিধিদের। প্রধানমন্ত্রীর কাছে আমাদের নিবেদন, যাতে অচিরে একজন এমবিবিএস ডাক্তার সহ হাসপাতালের ব্যবস্থা গ্রহণ করেন। অবশ্য জেলার সিভিল সার্জন জানালেন, সমস্যা সমাধানের চেষ্টা চলছে। ওখানে একটি 31 সদর হাসপাতালের জন্য যে প্রশাসনিক অনুমোদন প্রয়োজন, সেই প্রশাসনিক অনুমোদনের জন্য যথাযথ কর্তৃপক্ষের নিকট কাগজপত্র প্রেরণ করা হয়েছে। আমরা আশা করছি শীঘ্রই প্রশাসনিক অনুমোদন পাওয়া যাবে এবং 31 সদর হাসপাতালটি নির্মিত হবে। পটুয়াখালীর দ্বীপ উপজেলা রাঙ্গাবালিতে 1.5 লক্ষাধিক মানুষ বসবাস করে। সময় সংবাদ, পটুয়াখালী। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স 3য় বর্ষের পরীক্ষার সময়সূচি পরিবর্তনের দাবিতে মানববন্ধন করেছেন নাটোরের নবাব সিরাজউদ্দৌলা এবং নোয়াখালী সরকারি কলেজের শিক্ষার্থীরা। পরীক্ষার সময়সূচি পরিবর্তনের দাবিতে সকালে নাটোর সিরাজউদ্দৌলা সরকারি কলেজের সামনে রাস্তায় নেমে আসেন শিক্ষার্থীরা। এ সময় তারা নাটোর রাজশাহী মহাসড়ক অবরোধ করে আধা ঘণ্টাব্যাপী মানববন্ধন করেন। এতে বক্তারা অনার্স 3য় বর্ষের পরীক্ষার সময়সূচি পরিবর্তন করে 1 মাস পেছানোর দাবি জানান। এদিকে নোয়াখালীতেও সকালে একই দাবিতে মানববন্ধন করেন অনার্স 3য় বর্ষের শিক্ষার্থীরা। এ সময় তারা অভিযোগ করেন, সেশন জট দূর করার নামে সিলেবাস শেষ না করে পরীক্ষার সময়সূচি নির্ধারণ করা হয়েছে। সে কারণে পরীক্ষার সময়সূচি পরিবর্তনের দাবি জানান শিক্ষার্থীরা। মাদ্রাসা শিক্ষকদের বেতন স্কেল ঘোষণার দাবিতে মানববন্ধন করেছেন ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতির টাঙ্গাইল জেলা শাখা। দুপুরে টাঙ্গাইল কোর্ট চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। প্রায় 1 ঘণ্টার এই মানববন্ধনে বক্তারা বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃক রেজিস্ট্রেশনপ্রাপ্ত সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের বেতন স্কেলের দাবি জানান। মানববন্ধন শেষে টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসকের মাধ্যমে শিক্ষামন্ত্রী বরাবর স্মারকলিপি দেন শিক্ষকরা। 2021 সালের মধ্যে আইটি সেক্টর থেকে 10 লাখ তরুণ তরুণীর কর্মসংস্থান সম্ভব হবে বলে মন্তব্য করেছেন তথ্য যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক।
সকালে যশোরের নাজির শঙ্করপুর এলাকায় একটি সফটওয়্যার টেকনোলজি পার্ক পরিদর্শন শেষে তিনি একথা বলেন। 21 সালের মধ্যে আমাদের শুধু আইটি সেক্টর থেকেই আমরা সারা বাংলাদেশে 10 লাখ তরুণ তরুণী কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবো, যারা দেশের মাটিতে বসে যারা বিদেশে অনেক নাম করা কোম্পানিতে কাজ করতে পারবেন। যশোর সফটওয়্যার টেকনোলজি পার্ক এটা কোনো স্বপ্নও নয়, এটা কিন্তু কোনো প্রতিশ্রুতিও নয়, এটা একটা বাস্তবায়ন হচ্ছে। স্বপ্নটা কিন্তু বাস্তবে রূপান্তরিত আমরা করছি। আমরা 2016 সালের মধ্যেই এটি আনুষ্ঠানিকভাবে চালু করব। যশোরের বেনাপোল থেকে বিরল প্রজাতির 100 কচ্ছপ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। ভোর 6টার দিকে পুটখালী সীমান্ত এলাকা থেকে কচ্ছপগুলো উদ্ধার করা হয়। বিজিবি জানায়, ভারত থেকে অবৈধভাবে কচ্ছপের একটি চালান বাংলাদেশে আসছে এমন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকার ইছামতি নদীর পাড়ে অবস্থান নেন তারা। ভোর 6টার দিকে চোরা কারবারিরা ঘটনাস্থলে পৌঁছালে তাদের ধাওয়া করে বিজিবি। পালানোর সময় 3টি বস্তা ফেলে যায় তারা। এ সময় বস্তার ভেতর থেকে জীবিত অবস্থায় 100 কচ্ছপ উদ্ধার করে বিজিবি। এর আগে গত 13 ডিসেম্বর বেনাপোল সীমান্ত থেকে 874টি কচ্ছপ উদ্ধার করা হয়। বাগেরহাটে মাসব্যাপী মাদক বিরোধী অভিযান ও গণসচেতনতা কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কর্মসূচির উদ্বোধন করেন বাগেরহাট 2 আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মীর শওকত আলী বাদশা। অনুষ্ঠানে জেলা প্রশাসক ও পুলিশ সুপার সহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা মাদক নিয়ন্ত্রণে আইন শৃঙ্খলা জোরদারের পাশাপাশি জনসচেতনতা বাড়ানোর উপর গুরুত্ব দেন। দর্শক, 21তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার তৃতীয় দিন আজ। এই মুহূর্তে রাজধানীর শেরে বাংলা নগরে মেলা প্রাঙ্গণে রয়েছেন আমাদের সহকর্মী তোহা খান তামিম। আমরা চলে যাচ্ছি তার কাছে। তামিম, মেলা কেমন দেখছেন? পারমিতা, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা প্রাঙ্গণে। আপনি জানেন যে সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত এখানে ক্রেতা এবং দর্শনার্থীরা প্রবেশ করতে পারেন। আর এখন পর্যন্ত সারাদিনই মোটামুটি লোকজনের সমাগম ছিল, কিন্তু সন্ধ্যা হওয়ার পরপরে বিকেলগুড়ি এখন সন্ধ্যার সময় কিন্তু লোকজনের যে সমাগম আপনি দেখতে পাচ্ছেন যে আমার পেছনে প্রচুর লোকের সমাগম ঘটেছে এবং এখানে কিন্তু তারা মেলা দেখতে আসছেন দর্শনার্থীরা বিভিন্ন জায়গা থেকে সারা দেশ থেকে সহ ঢাকা শহর এবং সারা দেশে কিন্তু দর্শনার্থীরা ক্রেতারা এখানে সমাগম ঘটাচ্ছেন। আপনি জানেন যে গত 2 দিন শুক্র এবং শনিবার থাকায় সরকারি ছুটি থাকার কারণে লোকের সমাগম কিন্তু সারাদিনই মোটামুটি ভালো ছিল। আজকে রবিবার বিভিন্ন কর্মসংস্থান খুলেছে, অফিস আদালত খুলেছে, তার কারণে সারাদিনে লোক কম থাকার কারণে কম ছিল এবং সন্ধ্যার সাথে সাথে কিন্তু এখানে সমাগম এখন পর্যন্ত বেশ লক্ষ্য করা যাচ্ছে। আরেকটি বিষয় এখানে বলে রাখি, সেটি হচ্ছে যে এবার কিন্তু দেশি বিদেশি প্যাভিলিয়নের পাশাপাশি নতুন 7টি দেশ মেলায় যুক্ত হয়েছে। আর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জানার জন্য এখানে বঙ্গবন্ধু স্টল রয়েছে। নতুন প্রজন্মের সাথে পরিচয় করে দেওয়ার জন্য, বঙ্গবন্ধুকে পরিচয় করে দেওয়ার জন্য এখানে কিন্তু সে ব্যবস্থা আয়োজকরা করেছেন। আরেকটি বিষয় নতুন করে জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে যারা দর্শনার্থী ক্রেতা আছেন তারা কিন্তু বরাবরই একটি অভিযোগ করে থাকেন, সেটি হচ্ছে যে প্রচুর ধুলা থাকে, শীত হওয়ার কারণে কিন্তু প্রচুর ধুলা থাকে। এবার কিন্তু বেলা বাড়ার সাথে সাথে অর্থাৎ যখন দুপুরের দিকে কিন্তু পানি স্প্রে করে দেওয়া হয়, পানি ছিটিয়ে দেওয়া হয় মেলা প্রাঙ্গণে, সেজন্য কিন্তু খুব স্বস্তিতেই লোকজন এখানে চলাফেরা করতে পারছেন এবং সেই সমস্যাটা আর থাকছে না। অর্থাৎ পরিবেশ খুব চমৎকার পরিবেশে তারা কিন্তু এখানে কেনাকাটা এবং ঘুরে ঘুরে দেখছেন। তো আরেকটি বিষয় বলে রাখি, সেটি হচ্ছে যে প্রচুর লোকের সমাগম যেহেতু এখানে ঘটে, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ কিন্তু কয়েকদিন আগেই বলেছেন যে প্রতিদিন 1 লক্ষ লোকের সমাগম এখানে ঘটবে এবং এই 1 লক্ষ লোকের সমাগম ঘটবে এবং প্রচুর লোকের সমাগম যেখানে ঘটে সেখানে কিন্তু নিরাপত্তার বিষয়টি এখানে বরাবরই এসে যায়। তো বলা যায় যে নিরাপত্তার বিষয়টি কিন্তু এখানে পর্যাপ্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে। আয়োজকের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তা নেওয়া হয়েছে। র্যাব, পুলিশের পাশাপাশি বিজিবি রয়েছে, আনসার সদস্যরা এবং আয়োজকদের পক্ষ থেকে ব্যক্তিগত উদ্যোগে কিন্তু নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। তো এই ছিল বাণিজ্য মেলা থেকে এখানকার সর্বশেষ। পারমিতা, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমাদের সাথে বাণিজ্য মেলা থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী তোহা খান তামিম। বিএসজে মিডিয়া কাপ ক্রিকেটের খবর। গ্রুপ পর্বের দ্বিতীয় ও শেষ ম্যাচে মাছরাঙ্গা টেলিভিশনকে 4 উইকেটে হারিয়ে মিডিয়া কাপের কোয়ার্টার ফাইনালে উঠেছে সময় টেলিভিশন। ম্যাচ সেরা হয়েছেন সময় সংবাদের জুবায়ের ফয়সাল। মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামে টস জিতে মাছরাঙ্গা টিভিকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় সময় সংবাদ। নির্ধারিত 6 ওভারে 4 উইকেটে 65 রান সংগ্রহ করে তারা।
সময়ের পক্ষে 2টি উইকেট নেন জুবায়ের ফয়সাল। 66 রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে সময়কে উড়ন্ত সূচনা এনে দেন দুই উদ্বোধনী ব্যাটসম্যান রূপল ও সেলিম। দলীয় সর্বোচ্চ 29 রান করে সাজঘরে ফেরেন সেলিম। তবে রূপল ও জুবায়েরের ব্যাটে সহজেই জয়ের বন্দরে পৌঁছে যায় সময় সংবাদ। 18 রান ও 2 উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন জুবায়ের ফয়সাল। সোমবার গ্রুপ সি চ্যাম্পিয়ন ঢাকা ট্রিবিউনের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে সময় টেলিভিশন। বাংলা সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। 5 জানুয়ারিতে পাল্টাপাল্টি কর্মসূচি পালন নিয়ে মুখোমুখি বিএনপি আওয়ামী লীগ। বিশৃঙ্খলার আশঙ্কা থাকলে কোনো দলকেই সমাবেশের অনুমতি দেয়া হবে না বলছে ডিএমপি। সমতলের আদিবাসীদের দোরগোড়ায় শিক্ষা পৌঁছে দিতে পারলে দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব বললেন প্রধানমন্ত্রী। দেয়া হলো শিক্ষাবৃত্তি। নারায়ণগঞ্জে বিনামূল্যের বই অর্থের বিনিময়ে দেওয়ার অভিযোগ প্রমাণিত। সময় সংবাদে প্রচারের পর স্কুলের প্রধান শিক্ষক বরখাস্ত, ম্যানেজিং কমিটি বাতিল। বেতন কাঠামো পুনর্নির্ধারণের দাবিতে চলছে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের কর্মসূচি। অর্থমন্ত্রী একে অযৌক্তিক বললেও শিক্ষামন্ত্রী জানালেন দাবি পূরণের চেষ্টা চলছে। এবং চট্টগ্রামে গার্মেন্টস পল্লী গড়ার ক্ষেত্রে আরও এক ধাপ অগ্রগতি। 500 একর জমি দিতে সম্মত ইকোনমিক জোন কর্তৃপক্ষ। ভিন্ন পরিকল্পনা ভূমি মন্ত্রণালয়ের। দর্শক, এই ছিল বাংলা সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। আর সঙ্গে থাকুন সময়ে।